হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজকে আমরা এই সেশনে আলোচনা করব ভারতের নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার হচ্ছে সেই সমস্ত অধিকার যা প্রত্যেক নাগরিক সমাজে বসবাস করার জন্য প্রয়োজন হয়। কিছু অধিকার যেগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য সেগুলি হচ্ছে মৌলিক অধিকার। সমস্ত অধিকার মৌলিক অধিকার নয়, কিছু অধিকার সাধারণ আইনগত অধিকার এবং কিছু অধিকার মৌলিক অধিকার। যেহেতু আমরা ল নিয়ে আলোচনা করছি, তো সংবিধানের যে মৌলিক অধিকার সেগুলো জানাটা অত্যন্ত জরুরি। পশ্চিম বিশ্বে যখন গণতান্ত্রিক চিন্তাধারার উদ্ভব হয়েছিল তখন নাগরিকদের এই মৌলিক অধিকার নিয়ে আলোচনা হয়েছিল। ইংরেজ দার্শনিক জন লক, ফরাসি দার্শনিক রুশো এরা মানবাধিকারের যে স্বীকৃতি সেই স্বীকৃতি স্বরূপ মৌলিক অধিকারের কথা বলেছিলেন। এবং 1789 সালের যে ফরাসি বিপ্লব, সেই ফরাসি বিপ্লবেও এই তার যে আদর্শ, বিপ্লবের যে আদর্শ, সেই আদর্শেও এই মৌলিক অধিকারের প্রেরণা বলা চলে। এছাড়া 1787 সালের যে মার্কিন খসড়া সংবিধান, যেটি পরবর্তীকালে 1991 সালে 10টি সংশোধন দেওয়া হয়, যেখানে বিল অফ রাইটসের কথা উল্লেখ করা হয়, সেই বিল অফ রাইটসে মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। ভারতবর্ষের যে মৌলিক অধিকার, সংবিধানের যে মৌলিক অধিকার, তার একটা পটভূমি আছে। সেই পটভূমি যদি আমরা আলোচনা করি, ভারতীয় সংবিধানে নাগরিকদের যে মৌলিক অধিকার স্বীকার করা হয়েছে তার যদি আমি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, প্রেক্ষাপটের কথা বলি, তাহলে তিনটে বিষয় আমাদের এখানে উল্লেখযোগ্য। প্রথম হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিল 1895, ভারতের সংবিধান বিল 1895। এটি 1895 সালে এটি একটি সংবিধান বিল প্রস্তুত করা হয়, যার 16 নম্বর ধারায় মত প্রকাশের স্বাধীনতা, কেবলমাত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তারের ব্যবস্থা এবং বিনা বেতনের শিক্ষা, এগুলো উল্লেখ ছিল। 2 নম্বর যদি আমি বলি, কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল 1925, কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল। এখানে 8 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্য, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, বিবেক ও বিশ্বাস অনুযায়ী ধর্মচারণের অধিকার এবং সম্পত্তির অধিকার, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, এগুলো উল্লেখ ছিল। 3 নম্বর যদি আমি বলি, তাহলে সপ্রু কমিটি। এখানে ভারত স্বাধীন হওয়ার পূর্বে 1944-45 সালে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সপ্রু কমিটি গঠন করা হয়, যাদের উদ্দেশ্যই ছিল যে মৌলিক অধিকারের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া। এই কমিটির প্রতিবেদনে মৌলিক অধিকারকে গুরুত্ব দেওয়া হয় এবং 1946 সালে যখন ক্যাবিনেট মিশন যে প্রস্তাব দেয়, তার দ্বারা যখন গণপরিষদ গঠন হয়েছিল, সেখানেও তাদের প্রস্তাবেই মৌলিক অধিকারের গুরুত্ব স্বীকার করা হয়। একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছিল, যার প্রধান ছিলেন BN রায়। 1947 সালের 22শে জানুয়ারি যখন গণপরিষদের সংবিধানের উদ্দেশ্য সম্পর্কে যে প্রস্তাব গৃহীত হয়, সেখানে কিছু মৌলিক অধিকার উল্লেখ ছিল। এবং এর ঠিক 2 দিন বাদে 24শে জানুয়ারি একটি পরামর্শদাতা কমিটি বা এই অ্যাডভাইজারি কমিটি এটি গঠন হয় এবং এর মোটামুটি 5টি উপকমিটিতে আবার ভাগ করা হয়। এই যে অ্যাডভাইজারি কমিটি, তার প্রধান ছিলেন BN রাও এবং এখানে এদের কাজই ছিল যে মৌলিক অধিকার, সংখ্যালঘু উপজাতিদের সম্পর্কে রিপোর্ট প্রস্তুত করা এবং পেশ করা। এই যে সংবিধানের যে মৌলিক অধিকার, সেগুলোর প্রত্যেকের, এই যে 4টে বিষয়, এদের প্রত্যেকের অবদান রয়েছে। এবং আমরা আজকে যে মৌলিক অধিকারগুলো আলোচনা করব, সেগুলো আমরা একটু ওভারঅল আলোচনা করব। এর পরবর্তীকালে আমরা প্রত্যেকটি ধারা ধরে ধরে আলাদা আলাদাভাবে মৌলিক অধিকার আলোচনা করব। এখন কেবলমাত্র আমরা যে 6টি যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো প্রধানত আলোচনা করব। সংবিধান যখন তৈরি হয়েছিল তখন সাধারণত 7টি মৌলিক অধিকার ছিল। পরবর্তীকালে যে সম্পত্তির অধিকার, সেটি মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয় এবং 300 ক নম্বর ধারায় সংবিধানে এটি একটি সাধারণ আইনগত অধিকার হিসেবে স্বীকার করা হয়। এটি মৌলিক অধিকার থেকে সরিয়ে নেওয়া হয় এবং 21 নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার অধিকারকে এখন বর্তমানে মৌলিক অধিকার হিসাবে স্বীকার করা হয়েছে। তো আমরা জাস্ট আজকে দেখে নেব যে
সাধারণভাবে কোন কোন বিষয়গুলো মৌলিক অধিকার রয়েছে এবং কোন কোন ধারার মধ্যে সেগুলো রয়েছে, এটা আমরা একটা ওভারঅল আজকে একটা ভিউ নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা ফান্ডামেন্টাল রাইটস, যে আমাদের ভারতের নাগরিকদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, এখানে 6টি ফান্ডামেন্টাল রাইটস আছে। সম্পত্তির অধিকার যেটা বললাম সেটিও মৌলিক অধিকার ছিল, 7 নম্বর মৌলিক অধিকার। 1978 সালে 44তম যে 44 অ্যামেন্ডমেন্ট, 44তম সংবিধান সংশোধনীতে সেটি মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয় এবং 300 ক নম্বর ধারা সেটি বর্তমানে একটি সাধারণ আইনগত অধিকার। তো যদি আমরা প্রথমে দেখি যে কি কি মৌলিক অধিকার আমাদের রয়েছে। প্রথম হচ্ছে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। আর্টিকেল 14 থেকে 18, 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার স্বীকার করা হয়েছে। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। আর্টিকেল 19 to 22, 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার, সংবিধানের 23 এবং 24 নম্বর ধারায় এই অধিকার স্বীকার করা হয়েছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকার করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি ভারতবর্ষে স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার, এটি রয়েছে আর্টিকেল 29 এবং 30 নম্বর ধারায়। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, শাসনতান্ত্রিক প্রতিবন্ধের অধিকার, এটি আছে 32 থেকে 35 নম্বর ধারায়। অর্থাৎ ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারা, তৃতীয় অধ্যায় 3rd শিডিউলে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে। এবার আমরা এই অধিকারগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথম যদি বলি রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার, এটা সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা আছে। প্রথম কি না, প্রথম যে ধারাটির কথা এখানে বলা হচ্ছে, অধিকারের কথাটি বলা হচ্ছে, সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য বা সমান। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে। আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কাছে আইনের দৃষ্টিতে প্রত্যেক ব্যক্তি সমান এবং আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, কোনো ভেদাভেদ করবে না। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সাথে বৈষম্যমূলক আচরণ করবে না। 3 হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, এই যে 14 থেকে 18 এর মধ্যে 15, 16, 17 এগুলো সবই আছে। আমরা সেগুলো যখন কেবলমাত্র রাইট টু ইকুয়ালিটি নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তখন সেগুলো আলাদাভাবে ডিসকাস করব। প্রত্যেকটা যে অধিকার তার কি কি বিধিনিষেধ আছে, অধিকার কখনোই অ্যাবসলিউট হয় না, তো তার কি কি বিধিনিষেধ আছে, এই অধিকারগুলো ভোগের ক্ষেত্রেও কি কি বাধা আছে, সেগুলো নিয়েও তখন আলোচনা করব। আমরা কেবলমাত্র আজকে সব যে ধারা সেই অধিকারগুলোর একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সকলের সমান অধিকার থাকবে, কেউ স্পেশাল প্রিভিলেজ পাবে না। এক্ষেত্রে SC STদের যে ছাড় আছে সেটাকে কীভাবে বৈধতা দেওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করব পরে। অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে এবং অস্পৃশ্যতা আচরণ নিষিদ্ধ করা হয়েছে। উপাধি গ্রহণ এবং ব্যবহারের ওপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এই গেল হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। তাহলে কি একবার যদি এক ঝলক দেখে নিই, তাহলে আইনের দৃষ্টিতে সবাই সমান, সকলকে আইন সমানভাবে রক্ষা করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী পুরুষ জন্মস্থানের কারণে কোনো নাগরিকের সাথে রাষ্ট্র বৈষম্যমূলক আচরণ করবে না। সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সবাই সমান সুযোগ পাবে। অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে এবং অস্পৃশ্যতা আচরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপাধি গ্রহণ এবং ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটা হলো 14 থেকে 18 নম্বর ধারা, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ফ্রিডম, স্বাধীনতা অধিকার, 19 থেকে 22 নম্বর ধারা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো অধিকার এখানে রয়েছে, যেমন হচ্ছে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার। প্রত্যেক ব্যক্তি সে তার ইচ্ছা অনুযায়ী, তার চিন্তাভাবনা অনুযায়ী, সে তার যুক্তি অনুযায়ী সে তার মত প্রকাশ করতে পারে এবং তার মতামত প্রকাশ করতে পারে। শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। বিভিন্ন বিষয়ে যে আন্দোলনগুলো হয় সেগুলোর অধিকার হচ্ছে এটাই। এই যে 19 নম্বর ধারার এই যে অধিকার, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, এর মাধ্যমেই কিন্তু লোক আন্দোলন করে, রাস্তায় নেমে আন্দোলন করে, সরকারের বিরোধিতা করে, সেগুলো নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার রয়েছে। সংঘ এবং সমিতি গঠনের অধিকার, যে প্রত্যেক ব্যক্তি, মানুষ যেহেতু সামাজিক জীব, সে সংগঠন তৈরি করবে, সমিতি তৈরি করবে,
সেই অধিকার দেওয়া আছে। ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, যে একজন ভারতের নাগরিক সে পুরো ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে পারে, সেখানে কোনো বাধা নিষেধ নেই। ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার প্রত্যেক ব্যক্তি, পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি দিল্লিতে বাস করতে পারে, দিল্লির কোনো ব্যক্তি এসে ব্যাঙ্গালোরে বাস করতে পারে, ব্যাঙ্গালোরের কোনো ব্যক্তি গিয়ে মহারাষ্ট্রে বসবাস করতে পারে, মহারাষ্ট্রের কোনো ব্যক্তি গিয়ে তামিলনাড়ুতে বসবাস করতে পারে, পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি গিয়ে কেরলে বসবাস করতে পারে। এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। যে কোনো জীবিকা বা পেশার বা ব্যবসা বাণিজ্যের অধিকার, যেগুলো আইন কর্তৃক নিষিদ্ধ নয়, রাষ্ট্র বা সরকার যেগুলো নিষিদ্ধ ঘোষণা করেনি, সেইগুলো ছাড়া যে কোনো ব্যবসা বাণিজ্য নাগরিকরা করতে পারবে। এছাড়া এই ধারার মধ্যেই 19 থেকে 22 নম্বর ধারার মধ্যেই আছে, আইন অমান্য করার কারণে অভিযুক্তকে কেবল প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো আইন অমান্য করে ফেলে, তাহলে সেই সময়ে যে আইন প্রচলিত আছে সেই অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। নতুন করে কোনো আইন তৈরি করে তাকে শাস্তি দেওয়া যাবে না। একই অপরাধের জন্য অভিযুক্তকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটা অপরাধ করে ফেলে, তাহলে সে যে শাস্তি পেয়েছে সেই শাস্তি পাওয়ার পরে তাকে আবার পুনরায় ওই একই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না। কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি, তাকে যদি কোনো কারণে আদালতে তোলা হয়, পুলিশ কর্তৃক তাকে গ্রেপ্তার করা হয় এবং 24 ঘন্টার মধ্যে তাকে যদি আদালতের সামনে দাঁড় করানো হয়, তাহলে সে আত্মপক্ষ অবলম্বন করবে, সে আত্মপক্ষ সমর্থন করে নিজের সাফাইয়ে সে তার বক্তব্য পেশ করবে। সেখানে তাকে তার পক্ষ অবলম্বন করে নিজের বক্তব্য পেশ করার ক্ষেত্রে কোনো রকমভাবে বাধাদান করা যাবে না। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এই যে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, একমাত্র এই অধিকার, এই যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এই অধিকারই হচ্ছে কেবলমাত্র যখন দেশে জরুরি অবস্থা জারি হয় সেই সময়ে কিন্তু একমাত্র এই অধিকার বলবৎ থাকে। বাকি সমস্ত মৌলিক অধিকার সেগুলো খর্ব হতে পারে, কিন্তু এই জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারটা সেই সময়েও টিকে থাকে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না এবং আটক ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে তাকে নির্দিষ্ট কারণ জানাতে হবে, তাকে অ্যারেস্ট মেমো দিতে হবে, কি কারণে, কোন আইনে, কোন ধারায় তাকে গ্রেপ্তার করা হলো সেগুলো জানাতে হবে, এবং সেই ব্যক্তি আদালতে আত্মপক্ষ সমর্থন করবে, নিজের পক্ষে সে যুক্তি দেবে, সেগুলো থেকে তাকে বাধা দেওয়া যাবে না। এটা আমরা গেলাম 19 থেকে 22 নম্বর ধারা। এবার হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24। কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা বা বেকার খাটানো যাবে না। যেটা দাস প্রথা ছিল, যে কোনো ব্যক্তিকে আগে কেনাবেচা করা হতো, সেগুলো করা নিষিদ্ধ সম্পূর্ণরূপে, এবং কাউকে ফ্রিতে বন্ডের লেবার হিসেবে কাজ করানো যাবে না। যে তার পিতা বা মা, ঠাকুরদা কোনো দেনা করেছিল, কোনো ধার নিয়েছিল, সেই ধার শোধ করার জন্য তাকে জোর করে ফ্রিতে বেকার পরিশ্রম করানো, এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। যদি 14 ইয়ার্সের কম হয়, তাহলে তাদের কোনো বিপজ্জনক কাজে, যেটা শিশু শ্রমিক নিষিদ্ধ বলা হয়, এটাই হচ্ছে সেই ধারা, যেখানে 14 বছর কম বয়স্ক বাচ্চাদের খনি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজ, যে কাজে প্রাণের ঝুঁকি আছে, এরকম কোনো কাজে তাদের নিযুক্ত করা যাবে না। রাইট টু রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর্টিকেল 25 থেকে 28। বর্তমান ভারতবর্ষে ধর্মীয় রাজনীতি, ধর্মীয় নানা রকমের বিষয়, ধর্ম নিয়ে নানা রকম ভেদাভেদ চলছে ভারতবর্ষে। তো সেইটার বিষয়ে এই যে 25 থেকে 28 নম্বর ধারা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম পালন এবং প্রচারের স্বাধীনতা আছে। সে যে ধর্মের ব্যক্তি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, তাদের প্রত্যেকে সে নিজে যে ধর্ম পালন করে সেই ধর্ম সে প্রসার করতে পারবে, ধর্ম পালন করতে পারবে, এবং সে অবশ্যই তার ধর্মের ব্যাপকতা প্রচার তার সম্পূর্ণরূপে তার অধিকার রয়েছে। প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সম্পত্তি অর্জন করতে পারবে। সম্প্রতি আমরা দেখেছি যে পার্লামেন্টের উভয় কক্ষে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 পাস হয়েছে। তো সেখানে দেখা গিয়েছে যে মুসলিম সম্প্রদায়ের প্রচুর সম্পত্তি আছে।
তো এখানে এই যে ধারাটা, যে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচারের স্বার্থে সংস্থা স্থাপন করতে পারবে এবং সম্পত্তি অর্জন করতে পারবে। এই যে সম্পত্তি তাদের অর্জন করা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার নিজের সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ হিসাবে ধর্মীয় প্রচারের জন্য দান করে দেয়, তাহলে সেখানে ধর্ম প্রচারের কাজে সেটি কাজে লাগানো যাবে। তো এছাড়া প্রত্যেকটা ধর্ম সম্প্রদায়, হিন্দু হোক, জৈন হোক, তা পার্সি হোক, তারা প্রত্যেকে কিন্তু তাদের যে ধর্ম সম্প্রদায় সেটা প্রসারের জন্য ধর্ম প্রচার করতে পারে, তার সংস্থা স্থাপন করতে পারে, বিভিন্ন তাদের যে ধর্ম প্রচারের জন্য বিভিন্ন তারা সংগঠন তৈরি করে সেগুলো করতে পারবে, এবং তারা সম্পত্তি অর্জন করে সেগুলো রক্ষণাবেক্ষণ, খরচ খরচা সেগুলো চালাতে পারবে। কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে কর দানে বাধ্য করা যাবে না। তো আগেকার দিনে যে আমরা দেখেছি যে মোগল যুগে জিজিয়া কর স্থাপন করা হয়েছিল, যে কোনো একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের প্রসারের জন্য অন্য ধর্ম মানুষদেরকে থেকে কর নেওয়া হতো। মুসলিম ধর্মদের যে মুসলিম শাসকরা ছিল তারা জিজিয়া কর নিত কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের থেকে, কিন্তু সেটি এই রাইট টু রিলিজিয়ানে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা যাবে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, এবং সরকারের দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এইটা নিয়ে এখনও প্রচুর বিতর্ক হয়, যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকমের পূজা অর্চনা হয়। তো সেইগুলোর নিয়ে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিষেধ, বিধিনিষেধ, এই যে ধারা 18 নম্বর ধারা, এই 28 নম্বর ধারা, এখানে কিন্তু এইখানে এই কথা বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। যদি কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই যদি নাবালক ছাত্রছাত্রী হয় তাহলে তার অভিভাবকদের অনুমতি নিতে হবে, এবং যদি সাবালক হয় তারা যদি অনুমতি দেয় তাহলে সেটা করা যাবে। এই হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সচরাচর শিক্ষাদান করা যাবে না এই বলে নির্দেশ আছে। এছাড়া কালচারাল এবং যে এডুকেশনাল রাইটস, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক অধিকার, আর্টিকেল 19 এবং 30, এখানে বলা হচ্ছে যে সব শ্রেণীর নাগরিক নিজস্ব ভাষা, লিপি এবং সংস্কৃতির বিকাশ এবং সংরক্ষণ করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়, ভাষা সম্প্রদায়, তারা জাতি সম্প্রদায়, তাদের যে এথনিসিটি, যে কালচারাল এথনিসিটি, তাদের যে সাংস্কৃতিক অধিকার, তাদের যে সাংস্কৃতিক চেতনা, তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু সে তার ভাষা, লিপি বা যে সংস্কৃতির বিকাশ এবং সংরক্ষণ সে করতে পারবে, তার সে অধিকার আছে। রাষ্ট্র পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম, জাত বা ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ যেহেতু সরকারি, সেটি সরকার মানে হচ্ছে সেখানে সরকার হচ্ছে রাষ্ট্রের প্রতিভূ, ফলে সবার অর্থে সেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে সাধারণ মানুষের করের টাকা, ট্যাক্সের টাকা সেটি পরিচালিত হয়, ফলে সেখানে কারোর ধর্ম, জাত, ভাষা এগুলোর ভিত্তিতে তাকে শিক্ষাদানে বাধা দেওয়া যাবে না। ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করতে পারবে। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু হতে পারে বা ভাষাভিত্তিক সংখ্যালঘু হতে পারে, তারা তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করতে পারে। যেটা যে বেসরকারি যে মুসলিমরা যে মাদ্রাসাগুলো পরিচালনা করে, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা যে মাদ্রাসা পরিচালনা করে, তারা কিন্তু এই আইনের বলে করে যে তারা তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী তারা তাদের যে কালচারাল যে সংস্কৃতি, সেই অনুযায়ী তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে এবং পরিচালনা করে। ফলে সরকারি যে মাদ্রাসা, সেগুলো থাকা না থাকাটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সরকার চাইলে মাদ্রাসা নাও রাখতে পারে, কারণ ট্যাক্সের টাকায় মাদ্রাসা পরিচালনা করবে কি না করবে সেটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু যদি ব্যক্তিগতভাবে প্রাইভেটলি সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় তারা মাদ্রাসা পরিচালনা করে, সেটাতে কারোর কিছু বলার থাকে না, কারণ সেটা হচ্ছে এই আইনের বলে, এই মৌলিক অধিকার বলে চলে। একই রকমভাবে অন্যান্য যে সমস্ত ভাষা ভিত্তিক সম্প্রদায় আছে, বড়ো বা সাঁওতালি ভাষা, তারাও তাদের আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ও তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে।
রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, শাসনতান্ত্রিক প্রতিবাদের অধিকার, আর্টিকেল 32 এবং 35। এখানে কি বলা হয়? এখানে বলা হচ্ছে যে মৌলিক যে অধিকার, সে মৌলিক অধিকারগুলোকে বলবৎ এবং কার্যকরের জন্য নাগরিকরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে আবেদন করতে পারে। এই অধিকারের ফলে মোটামুটিভাবে কতগুলো অধিকারকে স্বীকার করা হয়। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বলবৎ করার জন্য বিভিন্ন ধরনের লেখো জারি করতে পারে, রিটস জারি করতে পারে। তো সেই গুলো হচ্ছে এই সংবিধানের 32 থেকে 35 নম্বর ধারার জন্যই করতে পারে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার, তার একটা জেনারেল ওভারভিউ আমরা আজকে দিলাম। এর পরবর্তীকালে আমরা প্রত্যেকটা যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো নিয়ে যখন ডিটেলস আলোচনা করব, তখন প্রত্যেকটার যে মৌলিক অধিকার তার প্রত্যেকটা ধারা এবং সেখানে তার কি বলা আছে এবং তার বিধিনিষেধ কি আছে, তার ব্যতিক্রম কি আছে, সেগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। যারা ল নিয়ে পড়াশোনা করতে চাইছো বা এই মুহূর্তে যারা এলএলবি পড়ছো, তারা আমাদের চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো। এবং এরপরে আমরা ধীরে ধীরে বিভিন্ন সিলেবাস, যারা 3 ইয়ার্স এলএলবি এবং 5 ইয়ার্স এলএলবি নিয়ে পড়াশোনা করছো, তাদের সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়েও আলোচনা করব। চোখ রাখো ইয়োর ল স্কুল। ধন্যবাদ।